আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে আমরা নার্সিং মডেল টেস্ট 4 এর সবগুলো প্রশ্ন ব্যাখ্যা সহ সলভ করব। একটা প্রশ্নের সঠিক উত্তর এই নাম্বারটা কেন দেওয়া হলো, কি কারণে অন্য অপশনগুলো সঠিক উত্তর দেওয়া হলো না, এই সমস্ত ব্যাখ্যা আকারে বিশ্লেষণ করে সবগুলো প্রশ্ন আমরা শেষ করব। ওকে, তাহলে নার্সিং ভর্তি পরীক্ষা যারা যারা দিতে চাও তাদের জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যে সকল বান্ধবী বা পরিচিত জন নার্সিং ভর্তি পরীক্ষা দিবে সবাইকে তোমরা এই প্রশ্নগুলো, এই মডেল টেস্টের প্রশ্নগুলো দেখাতে পারো, দিতে পারো, যাতে তারা এগুলো পড়ে কমন পেতে পারে। তাহলে এই যে সবগুলো মডেল টেস্ট এবং সবগুলো বিষয়ের সলভ কিন্তু পাওয়া যাবে আমাদের ইউটিউব চ্যানেল, এবং সবগুলো সাবজেক্টের কিন্তু একটা সাজেশন পাওয়া যাবে আমাদের ইউটিউব চ্যানেল ইনোভেশন শিক্ষা পরিবার। এই নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে, এই নামে ইউটিউবে সার্চ দিলে আমাদের চ্যানেলটা চলে আসবে। সেখান থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের যে সাজেশন দেওয়া আছে সেগুলো দেখবে, এবং যে মডেল টেস্টগুলো দেওয়া আছে সেগুলো দেখবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকে মডেল টেস্ট 4 সেটা আমরা এখনই শুরু করছি। প্রথমেই রয়েছে অর্ণব। অর্ণব শব্দের অর্থটা কি এটা জিজ্ঞেস করেছে। অর্ণব মানেটা কি আমরা একটু শুরুতে সেটাই দেখতে চাই। এখানে বলা হয়েছে অর্ণব। অর্ণব শব্দের অর্থ হলো সাগর। অর্ণব মানে হলো সাগর। তাহলে অর্ণব কিন্তু অনেকের নাম থাকে, আমাদের বন্ধু বান্ধব পরিচিত জনদের মধ্যে অনেকেরই নাম আছে অর্ণব। অর্ণব মানে হলো সাগর। এরকম আমরা যে নামগুলো দেখি, যেমন অনেকের নাম আছে আদিত্য। আদিত্য মানে হলো সূর্য। আবার অনেকের নাম আছে মেয়েদের নাম, সেটা হলো উর্মি। উর্মি মানে হলো ঢেউ। এইরকম অনেকের নাম আছে, নাম দিয়ে এই প্রশ্নগুলো আসে অনেকের। আমার এক ছাত্র, আমার জীবনের ঐতিহ্যবাহী ঐতিহাসিক যে ছাত্র, যাকে আমি অনেক প্রায় 8-9 বছর পড়িয়েছি, তার নাম ছিল অনিক। অনিক মানে হলো সৈনিক। তাহলে এরকম নাম দিয়ে যে বিষয়গুলো আছে এগুলো একটু মনে রাখতে হবে, নাম দিয়ে যে ব্যাপারগুলো। তাহলে অর্ণব নামটা অনেকের জানি, আমরা জানি একজন অর্ণব যে গান গায়, একজন শিল্পী রয়েছে অর্ণব নামে। অর্ণব মানে হলো সাগর, আদিত্য মানে হলো সূর্য, উর্মি মানে হলো ঢেউ, অনিক শব্দের অর্থ হলো সৈনিক। এবার নদ নদী কোন প্রকারের শব্দ? আমরা সবাই জানি যে দ্বন্দ্ব সমাসটা এভাবে হয়, যে দ্বন্দ্ব সমাসের মাঝখানে একটা হাইপেন থাকে। এই যে নদ ও নদী, নদ নদী। মা ও বাবা, মা বাবা। ভাই ও বোন, ভাই বোন। তাহলে এই নদ নদী কোন প্রকারের দ্বন্দ্ব এটা জিজ্ঞেস করেছে। এটা কি একশেষ দ্বন্দ্ব, সমর্থক দ্বন্দ্ব, বিরোধপূর্ণ দ্বন্দ্ব, না অলুক দ্বন্দ্ব? এটা হচ্ছে সমর্থক দ্বন্দ্ব। এই দুইটি একই জিনিস, নদ নদী প্রায় একই জিনিস। ওকে, যেমন আমরা বলতে পারি চক ডাস্টার, এরকম যে জিনিস রয়েছে। আবার বই খাতা, এগুলো হলো সমর্থক, একই জিনিস। ঠিক আছে। এবার নিরবধি, এই শব্দটার সন্ধি বিচ্ছেদ কি? নিরবধি। তাহলে আমরা এখানে কিন্তু একটা র দেখতে পেলাম, এই যে র। র যদি কোথাও থাকে, র থাকলে কোন সন্ধিতে র থাকলে সেটা বিসর্গ চিহ্ন। তাহলে বিসর্গ সন্ধি হবে যদি কোথাও র থাকে। তাহলে বিসর্গ সন্ধি কোথায় কোথায় হয়? বিসর্গ সন্ধিকে আমরা একটু মনে রাখি। বিসর্গ সন্ধি যদি আমরা মনে রাখতে চাই, তাহলে একটা ছন্দ আমাদের মনে রাখতে হবে, তিন সরাও। অর্থাৎ 300টা কি? তাহলে একটা হলো তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র মানে হলো রেপ, আর একটা হলো ও। এই শব্দগুলো যদি কোথাও থাকে আমরা দেখি, সেখানে বিসর্গ বসবে। ওকে, তাহলে এখানে আছে র থাকলে বিসর্গ হবে, বিসর্গ চিহ্ন। তার মানে এটা হবে নি। এই যে বিসর্গ চিহ্ন, এই বিসর্গ অবধি, নিরবধি। গোপ খেজুরে, বাগধারাটির অর্থ কি? এক ব্যক্তি খেজুর গাছের নিচে হাঁটতেছেন, তার ছিল লম্বা লম্বা মোচ। ওকে, আতাউল গনি ওসমানীর যেভাবে বড় বড় মোচ ছিল, সেই রকম বড় বড় মোচ। তিনি খেজুর গাছের নিচে হাঁটতেছেন, এমন সময় পাকা খেজুর গাছ থেকে পড়লো। এই খেজুর ওনার গোফে আটকে রইল। লোকটা এতই অলস যে ওই গোপ থেকে খেজুর এনে হা করে জিব্বে দিয়ে নিয়ে খাচ্ছে না, সে এতটাই অলস। তাহলে গোপ খেজুরি মানে হলো নিতান্তই অলস। শুদ্ধ বানান কোনটা? শুদ্ধ বানান হলো সশ্রদ্ধ, এটি হলো শুদ্ধ। এখানে দয়ের নিচে মনে রাখতে হবে দ আর দ, এটা মনে রাখতে হবে। সশ্রদ্ধ মানে হলো শুদ্ধ।
যা আগে দেখা যায়নি, যে জিনিসটা আগে কোনো সময় দেখা যায়নি সেটাকে বলা হয় অদৃষ্ট পূর্ব। অর্থাৎ এমন একটা জিনিস যেটা আগে কোনো সময় দেখা যায়নি সেটাকে বলা হয় অদৃষ্ট পূর্ব। রাজপথ কোন সমাস? রাজপথ মানে হলো, এটার ব্যাস বাক্যটা কি? পথের রাজা। পথের রাজা মানে হলো রাজপথ। তাহলে এই যে পূর্বপদ, পূর্বপদে কিন্তু একটা এই যে কি রয়েছে, পূর্বপদে কিন্তু একটা র বা এর রয়েছে। ওকে, পথের রাজা, তাহলে র বা এর হলো এটা ষষ্ঠী তৎপুরুষ র। ওকে, ষষ্ঠী তৎপুরুষ। ওকে, পূর্বপদের এই যে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটা হলো কি? তৎপুরুষ সমাস। তাহলে পথের রাজা মানে রাজপথ। ক্ষীয়মান, ক্ষীয়মানের বিপরীত শব্দ কি? ক্ষীয়মান মানে হলো ছোট হচ্ছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, সেটাকে বলে ক্ষীয়মান। ক্ষীয়মানের বিপরীত শব্দ হলো বর্ধমান, বাড়তে থাকবে যেটা। ভাষার মূল উপাদান কি? আমরা যখন কথা বলি, এই যে আমি পড়াচ্ছি, এটা একটা শব্দ হচ্ছে, আবার এটার একটা অর্থ হচ্ছে, অন্য একটা মানুষ এটা বুঝতেছে, অন্য একজনকে যাকে আমি পড়াচ্ছি বা আমার যারা স্টুডেন্ট তোমরা যারা শুনছো, তোমরা কিন্তু বুঝতেছো যে স্যার এই কথাগুলো বলছে বা ভাইয়া এই বিষয়টা বুঝাচ্ছে। কিন্তু আমি যদি শুধু উচ্চারণ করি আ আ আ এরকম করলাম আমি, এতে কিন্তু কোনো অর্থ হচ্ছে না, জাস্ট শব্দ হচ্ছে। তাহলে ভাষা হইলো শব্দ হবে, আবার অর্থবোধকও হবে, সেটা হলো ভাষা। এই ভাষার মূল একেবারে শুরুতে হলো ধ্বনি। ভাষার মূল উপাদান হলো ধ্বনি, ভাষার মূল উপাদান হলো ধ্বনি। কূপমণ্ড, কূপ মানে হইল, কূপ তো আমরা জানি কুয়া, যেভাবে চারপাশে ঘেরাও দেওয়া রয়েছে, যেটার বাহিরে যাওয়া যাচ্ছে না। ওকে, কূপমণ্ডক সীমিত জ্ঞানের লোক, অর্থাৎ যারা অল্প জ্ঞানের মধ্যে থাকে, সে মনে করে সে নিজেই জ্ঞানী, এর বাহিরে আর কোনো জ্ঞানী নেই। ওকে, এটা হলো কূপমণ্ডক, সীমিত জ্ঞানের লোক। আগুনে ঘি ঢালা, আগুন যখন কোথাও জ্বলে তার মধ্যে যদি কেউ ঘি ডালে, ঘি, তাহলে কিন্তু আগুন আরো ধাউ ধাউ করে জ্বলে। আগুনে ঘি ঢালা মানে কি? কারো ক্রোধ বৃদ্ধি করে দেওয়া, একজন রাগান্বিত হচ্ছে তাকে খোসা বেড়ে আরো একটু রাগান্বিত করা। পদ কত প্রকার? আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। পদ হইল 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। জনতার অধিকার, এটাকে এক কথায় বলা হয় গণ অধিকার। ভোজন শব্দের প্রকৃত প্রত্যয়, ভোজন মানে হলো বেশি করে খাওয়া। এমন একটা অনুষ্ঠানে গেলাম, বড় বড় মাংস, বিশাল বিশাল মাছ, প্লেট ভরা পোলাও, এই রকম ভারী খাবার যে একেবারে খুব বেশি করে খাওয়া হয়, বেশি খাবারের ব্যবস্থা, এটাকে বলা হয় ভোজন। ভোজন মানে হলো ভুজ আর হইলো থাকে অন। ভোজন, ভোজন মানে ভুজ আর অন। দণ্ড শব্দের সমর্থক নয়, দণ্ড মানে হলো শাস্তি, শাস্তি, দণ্ড মানে হলো শাস্তি। লাঠিকেও দণ্ড বলা হয়। এই যে একটা দণ্ড আমি কূপে রাখলাম, পুঁতে রাখলাম, দণ্ড মানে হলো আমাকে একটা দণ্ড দিয়ে পিঠাও, সে একটা দণ্ড দিয়ে আমাকে আঘাত করলো, দণ্ড মানে লাঠি। আবার দণ্ড মানে একটা মুহূর্ত। আমরা জানি রূপসী বাংলার কবি, বরিশালের বিখ্যাত বাংলার ঐতিহ্যবাহী কবি জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা রয়েছে বনলতা, বনলতা সেন। সেখানে কিন্তু কবি নাটোরের একজন মেয়ে, তার প্রেমিকা, তার নাম ছিল বনলতা সেন, তার সাথে কবি একবার দেখা করতে গিয়েছিলেন। সেখানে বনলতা সেন তার চরিত্র, তার আচার ব্যবহার দিয়ে কবিকে এতই আকৃষ্ট করেছেন, তিনি বলেছেন যে সারা জীবনেও তিনি এরকম চমৎকার মানে এত আনন্দ তিনি আর কোনো কোথাও তিনি পাননি। এই জন্য এই কবিতার একটা লাইনে কিন্তু বলা আছে, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই দণ্ড মানে হলো মুহূর্ত বা সময়। তাহলে দণ্ড শব্দের সমর্থক নয় হলো বিচার। প্রোটোকল এর বাংলা পরিভাষা, প্রোটোকল মানে হলো লিখিত কিছু নিয়ম কানুন। ওকে, লিখিত কিছু চুক্তি, যেগুলোকে প্রোটোকল বলে। যেমন একজন শিক্ষক যদি ইনোভেশনে আসে, তার একটা প্রোটোকল থাকবে, সে ভালো করে ক্লাস নেবে, সে চা পান করবে, সে এখানে বসবে, শিক্ষকদেরকে ছাত্রদেরকে ভালো করে বুঝাবে। এটা হলো প্রোটোকল। প্রোটোকল মানে লিখিত চুক্তি। একটা দেশ আর একটা দেশের সাথে যে লিখিত চুক্তি, এটাকে প্রোটোকল বলে। একজন প্রেসিডেন্ট কোথাও গেলে তিনি কি কি সুবিধা পাবেন, তার কিভাবে সিকিউরিটি থাকবে, এগুলো হলো প্রোটোকল। প্রোটোকল মানে হলো লিখিত চুক্তি। মহাশ্মশান, শ্মশান মানে আমরা সবাই জানি, শ্মশান মানে হলো যেখানে লাশ পোড়ানো হয়। সনাতন ধর্মের মানুষজন মারা গেলে যেখানে নিয়ে একটা
একটা নির্দিষ্ট জায়গা যেখানে তাদের লাশগুলো পোড়ানো হয়। একজনের লাশ পোড়ানো হয়, তিনি চলে গেলেন। আবার যদি কেউ মারা যায়, সেখানে শ্মশান মানে যেখানে লাশের পর লাশ, একটার পর একটা লাশ পোড়ানো হবে। তাহলে মহাশ্মশান যে কাব্যগ্রন্থ, এটা লিখেছেন কায়কোবাদ। কায়কোবাদ হলো বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি, প্রথম মুসলিম মহাকবি। তিনি মহাকাব্য লিখেছেন, সেটা হলো মহাশ্মশান। তিনি মহাশ্মশানটা লিখেছেন 1761 সালের যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। আমরা জানি পানিপথটা কোথায় অবস্থিত, এটা আমরা সবাই জানি। পানিপথ হলো কোথায়? ভারতের যে রাজধানী রয়েছে নয়াদিল্লি, সেখান থেকে 97 কিলোমিটার উত্তরে একটা মাঠ, একটা জায়গা, এটার নাম হলো পানিপথ। এই জায়গায় ইতিহাসে 3টে যুদ্ধ সংগঠিত হয়েছে। একটা হলো পানিপথের প্রথম যুদ্ধ, আর একটা হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ, আর একটা হলো পানিপথের তৃতীয় যুদ্ধ। তো পানিপথের তৃতীয় যুদ্ধটা যে হয়েছিল, সেই ইতিহাস, সেই কাহিনী নিয়েই তিনি মহাশ্মশান লিখেছেন। এইখানে কায়কোবাদ দেখিয়েছেন পানিপথের তৃতীয় যুদ্ধ এটা অনুষ্ঠিত হয়েছিল আহমদ শাহ আবদালি, আহমদ শাহ ভার্সেস কি মারাঠাদের মধ্যে। মারাঠা মানে হলো হিন্দু সনাতন ধর্মের যে লোকজন, তারা এই যে মানে ভারতকে দখল দেওয়ার জন্য যে যখন আসে, তখন আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে যুদ্ধ বাজে। এই যুদ্ধে আহমদ শাহ আবদালি মারাঠাদের পানির মতো, কচু কাটার মতো কতল করতে থাকেন, এবং মারাঠারাও তীব্রভাবে আহমদ শাহ আবদালির প্রচুর সৈনিক সেনাবাহিনীকে মেরে ফেলে। এই যুদ্ধে লাশ এবং লাশ, লাশের বন্যা, লাশের উপরে লাশ, মনে হয় যেন শ্মশান। শুধু শ্মশান নয়, এটা হচ্ছে মহাশ্মশান। এবং পানিপথের এই তৃতীয় যুদ্ধের যে বিভীষিকাময় অবস্থা, এখানে যে এত মানুষের মৃত্যু হয়েছে, কবি কায়কোবাদ বলেছেন এটা হচ্ছে একটা মহাশ্মশানের মতো হয়ে গেছে। গাছপাথর শব্দের অর্থ হলো হিসাব নিকাশ। গাছপাথর শব্দের অর্থ হিসাব নিকাশ। আমি কণ্টকাকীর্ণ পথে চলেছি। মানুষ যখন বিপদের মধ্যে পড়ে, এমন একটা অবস্থা যে দুই দিকেই বিপদ, আমি জলে নামলেও আমাকে কুমিরে খায়, আমি আছি একটা জঙ্গলের মধ্যে, সেখানে থাকলেও আমাকে বাঘে খাচ্ছে, তাহলে এটাকে কণ্টকাকীর্ণ বলা হয়, বিপদ সংকুল পথ। শ্রমিক সঙ্গ মানে কি? শ্রমিকের সঙ্গ। শ্রমিক সঙ্গ মানে হলো শ্রমিকের সঙ্গ, এটা ষষ্ঠী তৎপুরুষ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবান্ডেন্ট? অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ হলো প্রচুর। ওকে, প্রচুর মানে হলো প্লেনফুল, আর স্কার্সলি, রেয়ার এবং ফিউ এগুলো হইলো অল্প, আর অ্যাবান্ডেন্ট হলো প্রচুর। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি ডাইড ইন অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে মারা গেলে, তাহলে যদি কেউ দেশের জন্য শহীদ হয়, দেশের জন্য, এটাকে বলা হয় ডাই ফর। ওকে, যদি কেউ বেশি খেয়ে মারা যায়, বেশি খেয়ে মারা যাওয়া, এটা হলো ডাই ফ্রম। আবার যদি কেউ রোগে মারা যায়, এটাকে বলা হয় রোগে মারা গেলে, এটাকে বলা হয় রোগে মারা গেলে ডাই অফ। ওকে, ডাই ইন। ডাই ইন তো আমরা বুঝলাম, ডাই ইন হইল যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, ডাই ইন। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? মিলেনিয়াম। মিলেনিয়াম শব্দটা বানান করতে প্রথমে হবে মিল, এরপরে হবে লেন, এরপরে হবে নিয়াম। মিলেনিয়াম প্রথমে হবে মিল, তারপরে লেন, তারপরে নিয়াম। মিলেনিয়াম, মিলেনিয়াম। তাহলে এটা কোনটা হইতে পারে? মিলেনিয়াম এটা। অ্যান্টোনিম অফ বেনোভেলেন্ট। বেনোভেলেন্ট মানে হলো কল্যাণ। বেনোভেলেন্ট শব্দের অর্থ হলো কল্যাণ। এর বিপরীত কি? আর বিপরীত হইল নিষ্ঠুর। এইটা হইল বিপরীত, নিষ্ঠুর। নিষ্ঠুর। তাহলে এখানে কাইন্ড, জেনারেস এবং হেল্পফুল এগুলো হইল উপকারী, আর নিষ্ঠুর হইল নিষ্ঠুর। টু টার্ন ওভার এ নিউ লিফ, একটা নতুন পাতা ওপেন করা, খোলা, একটা নতুন পাতা উল্টিয়ে দেওয়া। ওকে, টু টার্ন ওভার, এই যে আমরা যখন বই পড়ি, এই যে পৃষ্ঠে উল্টাই, এটাকে বলা হয় টু টার্ন ওভার এ নিউ লিফ। একটা নতুন পাতা আমি উন্মোচন করলাম, তার মানে হলো আমি একটা জীবনের নতুন অধ্যায় শুরু করলাম, বেটার একটা অধ্যায় শুরু করলাম। চেঞ্জ দ্য ভয়েস, দ্য গার্ল ইজ রিডিং এ বুক। বালিকাটি একটা বই পড়ছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে ভয়েস চেঞ্জ করতে চাইলে প্রথমে বুক আসবে, তারপরে কন্টিনিউয়াস হবে।
এ বুক ইজ বিং রিড বাই দ্য গার্ল। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ র্যাম? র্যাম হইল ভেড়া, ভেড়া এটার ফেমিনিন হইল ইউ, মহিলা ভেড়া, ইউ মহিলা ভেড়া। এইটা হলো পুরুষ ভেড়াকে বলা হয় র্যাম, ওকে। আর ভেরি যেটা মহিলা ভেড়া, ভেরি এটাকে বলা হয় ইউ। দ্য ওয়ার্ড ডরম্যান্ট, ডরম্যান্ট মানে হলো ঘুমন্ত, ডরম্যান্ট মানে হলো ঘুমন্ত, মানে হলো অ্যাসলিপ। fill in the blank, the police was informed the matter of the matter, পুলিশকে এই ম্যাটারটা জানানো হয়েছে। এটা কিন্তু প্যাসিভ ভয়েস, পুলিশ এই ঘটনাটা জানায়নি, বাট পুলিশকে একজনে ফোন করে জানাইছে, হ্যাঁ এটা কি পুলিশ স্টেশন, এখানে একটা ঘটনা ঘটেছে, আপনারা চলে আসেন। পুলিশকে জানানো হয়েছে, এই জন্য ভয়েস। দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার। কল অফ, কল অফ মানে হইল বাতিল করা, মানে হলো টু ক্যান্সেল, বাতিল করা। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ক্রাইটেরিয়ন? ক্রাইটেরিয়ন হইল, ক্রাইটেরিয়া মানে হলো তুমি শিক্ষক হতে চাও ভার্সিটির, তোমাকে এই ক্রাইটেরিয়া মানতে হবে, তুমি ভালো পড়াইতে হবে, তোমাকে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে হবে, ফার্স্ট ক্লাস সেকেন্ড হইতে হবে। ক্রাইটেরিয়া মানে হলো যোগ্যতা বা কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে সিঙ্গুলার হইলো ক্রাইটেরিয়ন, আর ক্রাইটেরিয়া এটা হইলো বহুবচন। ডিসাইড, ডিসাইডের নাউনটা কি হইতে পারে? ডিসাইডের নাউন হলো ডিসিশন। আমরা জানি শেষে যদি এরকম শন, SION অথবা TION, পপুলেশন বা পলিউশন, এগুলো হচ্ছে নাউন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কি রয়েছে? হি ইজ মাই এল্ডার ব্রাদার, হি ইজ মাই এল্ডার ব্রাদার, ওকে, এটাই হলো কারেক্ট সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সটা বলা হয়েছে ওল্ডার ব্রাদার, সে আমার বড় ভাই, এটা ওল্ডার ব্রাদার, বৃদ্ধ ভাই, এটা কিন্তু বলা হয় না। হি ইজ মাই বিগেস্ট ব্রাদার, এটাও বলা হয় না। দ্য রিভার ওভারফ্লোড, ঠিক আছে, ড্যাশ ইটস ব্লাঙ্কস, দ্য রিভার ওভারফ্লোড, ওভার ইটস ব্লাঙ্ক, অর্থাৎ নদীতে এতই পানি হয়েছে, নদীর চারপাশে যে বাঁধ থাকে সেই বাঁধের উপর দিয়ে উপচিয়ে পানি পড়ছে। দ্য রিভার ওভারফ্লোড ওভার ইটস ব্যাঙ্কস, এটার যে তীর রয়েছে, নদীর চারপাশে যে বাঁধগুলো রয়েছে, সেই বাঁধ উপচিয়ে পানি পড়ছে, বাঁধগুলো উপরে উপর দিয়ে পানি যাচ্ছে। এ প্লেস হোয়ার দ্য বার্ডস আর কিপড, যেখানে পাখি রাখা হয় এটাকে বলা হয় অ্যাভিয়ারি। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাভিয়ারি, যে জায়গায় পাখি রাখা হয়, পাখিগুলোকে বা পাখির যে খাঁচাগুলো রাখা হয় সেটাকে অ্যাভিয়ারি বলা হয়। টু লুক ডাউন আপন মিন্স কি? টু লুক ডাউন আপন মানে হলো ডিসপাইস, কাউকে অপমান করা। টু লুক ডাউন আপন, কাউকে অপমানিত করা, এটা মানে টু ডিসপাইস, অপমান করা। প্যাসিভ ভয়েস, হি লাভস মি, তাহলে মিটা আগে চলে আসবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সে আমায় ভালোবাসে। আই অ্যাম লাভড বাই হিম, আমি তার দ্বারা ভালোবাসা হই, সে আমাকে ভালোবাসে। হুইচ ইজ দ্য ইন্টারগেটিভ প্রোনাউন? ইন্টারগেটিভ প্রোনাউন কোনটা? ইন্টারগেটিভ প্রোনাউন মানে হলো হু, WHO, হু হইল ইন্টারগেটিভ প্রোনাউন। Although he is poor, he is happy, যদিও সে গরিব সে কিন্তু সুখী। তাহলে প্রথম পার্টটা হইলো ডিপেন্ডেন্ট, আর এইটা হলো ইন্ডিপেন্ডেন্ট, এইটা হলো স্বাধীন, হি ইজ হ্যাপি। যদিও সে গরিব, এইটা হলো কি? ডিপেন্ডেন্ট, তার উপরে এইটার উপরে, এইটা হলো স্বাধীন আর এইটা হলো পরাধীন। তাহলে একটা স্বাধীন বাক্য আর একটা পরাধীন বাক্য, একটা বাক্যের উপর আর একটা নির্ভর থাকলে এটাকে বলা হয় কমপ্লেক্স, ওকে, এটাকে বলা হয় কি? কমপ্লেক্স। আর কম্পাউন্ড যে বাক্যগুলো রয়েছে, কম্পাউন্ড, POUND, কম্পাউন্ড, কম্পাউন্ড মানে হলো বাংলা যৌগিক, কম্পাউন্ড মানে হলো যৌগিক। যৌগিক বাক্যের বৈশিষ্ট্য হলো এইভাবে, এই শব্দটা মনে রাখতে হবে। বোয়া, এই বোয়া শব্দটা যে মনে রাখতে পারবে, এগুলো হলো যৌগিক বাক্য। তাহলে বিতে হইলো বাট, ওতে হইলো অর, ইতে হইলো ইয়েট, এতে হইলো এন্ড। এইগুলো যদি কোনো বাক্যে থাকে, সে গরিব কিন্তু সৎ, এই যে কিন্তু আছে, এটা হলো যৌগিক বাক্য, ওকে। বাট যদি থাকে, বাট, ইয়েট, অর, এন্ড, এগুলো থাকলে যৌগিক বাক্য। বিসি মানে হলো বিফোর খ্রিস্ট, যীশু খ্রিস্টের জন্মে যাদের যেসব ঘটনা সেগুলোকে বিফোর খ্রিস্ট বলে। আর যীশু খ্রিস্টের পরে যদি, এটাকে বলা হয় AF, এফ না, এটাকে বলা হয় AC, অর্থাৎ আফটার খ্রিস্ট, যিশুর জন্মের পরের ঘটনা।
এক বর্গ কিলোমিটার সমান কত হেক্টর? এক বর্গ কিলোমিটার, 1 কিলোমিটার স্কয়ার, তার মানে 1 কিলোমিটার ইন্টু হইল 1 কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারবো 1000 ইন্টু হইল 1000 মিটার মিটার 1000 মিটার স্কয়ার। তাহলে কত হবে? একের পরে কয়টা শূন্য? 6টা শূন্য, এত মিটার স্কয়ার। এবার কত হেক্টর? কত হেক্টর? তাহলে 10,000 হেক্টরে হইল 10,000 বর্গ মিটারে 1 হেক্টর। তাহলে এটারে 10,000 দিয়ে ভাগ করে দিই। 10,000 দিয়ে ভাগ করলেই যেটা হবে সেইটাই হলো হেক্টর। ওকে, 10,000 বর্গ মিটারে 1 হেক্টর। তাহলে শূন্য কাটা যাচ্ছে 5টা, 1 2 3 4। ওকে, তাহলে আমাদের কি আসতেছে এখানে? 10,000। তাহলে 10,000-এ আবার কয়টা জিরো আসতেছে, কাটা যাচ্ছে। আমরা একটু এখানে লিখে নিই আবার, 3টা 3টা 6টা, নিচে যাবে 10,000। এই হলো 10,000। তাহলে কাটি 1 2 3 4, 1 2 3 4, থাকে কত? 100 হেক্টর। অর্থাৎ 1 বর্গ কিলোমিটারে সমান হলো 100 হেক্টর। এবার এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা হবে এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা এই সূত্র সবাই জানি যে হোল স্কয়ার, এই যে সমানের এ পাশে হোল স্কয়ার, এ পাশে হোল স্কয়ার থাকলে ব্যবধান হবে 4। এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, এটা মাইনাস হলে এটা হবে প্লাস। তাহলে এটা সঠিক উত্তর হইল এটা। একটি সামান্তরিকের বিপরীত কোণগুলো কেমন হয়? এই যে আমি একটা সামান্তরিক আঁকলাম, এই বিপরীত কোণগুলো কেমন হবে? এটা হবে অসমান। বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত টাকায় 3 বছরে 900 টাকা হবে? ওকে, বার্ষিক 6 টাকা হার সুদে আমরা জানি ইন্টারেস্ট সমান PNR। তাহলে এবার আমি বের করব কত টাকায়, প্রিন্সিপাল কত। তাহলে আই যাবে উপরে, NR যাবে নিচে। তাহলে ইন্টারেস্ট কত? এখানে আমাদেরকে বলেই দিয়েছে যে ইন্টারেস্ট হলো টোটাল 900 টাকা। আর এন হইল কয় বছর? 3 বছর। আর রেটের মান কত বলছে? রেট হইল 6 টাকা, মানে 6%। 6 উপরে, নিচে 100। তাহলে এই 100 চলে যাবে উপরে, নিচে আসবে 6। কাটাকাটি করলে এপারে এসে থাকবে 300, এটাকে থাকবে 50, থাকবে কত? 5,000। 10% কম মূল্যে একটি দ্রব্য ক্রয় করে 10% কমে, তাহলে প্রকৃত মূল্য যদি হয় 100 টাকা, আমি সেইটাকে কিনছি হইল 90 টাকায়। আমি 10% কমে কিনছি 90 টাকা। 90 টাকায় কিনে সেটার আবার 20% লাভ করছি। তাহলে 90 এর 20% মানে কি? 20 ডিভাইডেড বাই 100, দুইটা শূন্য কাটা যায়, 18 টাকা। তাহলে আমি কয় টাকায় সেটা বিক্রি করছি? বিক্রয় কত হবে? তাহলে বিক্রয় হবে 90 আর হইল 18, কত? 108 টাকা। তাহলে একটা বিষয় ক্লিয়ার যে 108 টাকায় যদি আমি বিক্রি করি, এটার ক্রয় মূল্য ছিল 100 টাকা। সুতরাং 1 টাকায় যদি করি তাহলে 108 যাবে নিচে, 100 যাবে উপরে। সুতরাং আমি যদি 80 টাকায় বিক্রয় করি, 80 টাকায় করলে 108, 100 ইন্টু 80 হইল উপরে। কাটাকাটি যদি করি এটা হবে 75 টাকা। এইটা কিন্তু একটু দশমিক আসে, যদিও পরীক্ষায় দশমিক আসবে না, আরো সহজ আসবে, কাটাকাটি মিলানো যাবে। এইটা প্রায় 75 টাকা, 74 দশমিক সামথিং আসে, 75 টাকা। লগ কত বলছে? লগ 2 এর পাওয়ার 16। তাহলে 16কে সিস্টেম করে আমরা লিখবো আমরা 2 এর পাওয়ার 4। এবার 4 চলে আসবে এই পাশে, লগ 2 এর পাওয়ার 2। তাহলে 4 ইন্টু হইল 1। এই যে লগ 2 এর পাওয়ার 2, এটার মান হইল 1। কোন জিনিসের যদি বেস যা পাওয়ার যদি সেটা থাকে, ফলাফল হবে 1। 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো কত? তাহলে প্রথম হবে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, এইভাবে চলবে 19 পর্যন্ত। এটার যোগফল কত? ওকে, তাহলে এখানে প্রথম পদ হইল 1, সাধারণ অন্তর কত? প্রত্যেকটার সাধারণ অন্তর হইল 2। তাহলে ধরি n তম পদ হইল 19, n তম পদ হইল 19। n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হইল 19। 1 প্লাস n মাইনাস 1 সাধারণ অন্তর হইল 2,
19, তাহলে কত থাকবে n-1 2 সমান হইল 19 - 1 সমান হইল 18। এবার n-1 এর মান কত হবে? n-1 হবে হলো 9, n এর মান হবে 9 আর 1 কত 10। তাহলে দশম পদ, 10টা পদের যোগফল আমরা বের করব। তাহলে s এর সূত্র কি? n/2 2a প্লাস n-1 ইন্টু হইল d, এই হলো সূত্র। তাহলে এবার আমরা বসাই 10/2 2 ইন্টু হইল 1 প্লাস 10 মাইনাস 1 ইন্টু d, সাধারণ অন্তর হইল 2 a। তাহলে থাকে কত 5, এখানে থাকে কত 2 প্লাস এখানে কত থাকবে? এখানে থাকে 9, 9 দুগুণে 18, 18 আর 20, 5 কুড়ি 100। এবার একটা ক্রিকেট খেলায় ক খ গ তিনজনের টোটাল রান হইল এত, ক আর খ এর গড় রান। তাহলে গড় কিভাবে বের করি? ক আর খ এদের টোটাল রানকে 2 দিয়ে ভাগ করিস, তাতে আসে গড় রান। তাহলে টোটাল রান কত হবে? 2 দিয়ে গুণ করে দেব, 52 ইন্টু হইল 2 সমান কত 104। আবার ক খ প্লাস গ তিনজনের হলো 174, ক প্লাস খ এর হলো 104। তাহলে থাকে কত? এখানে গ এর রানটা কত হবে? টোটাল 70 রান। এবার একটা কাজ ক করে 10 দিনে, খ ওই কাজটা করতে পারে 15 দিনে, একসাথে করলে কয় দিন হবে? তাহলে ক 10 দিনে শেষ করে পুরোটা, তাহলে একদিনে ক কতটুকু শেষ করবে? ক শেষ করবে 1/10 অংশ। আবার খ 15 দিনে করে শেষ, আবার একদিনে কত হবে? 1/15। এবার ক প্লাস খ যদি যোগ করি আমরা 1/10 প্লাস 1/15 একসাথে যদি করে, তাহলে তাদের কত একদিনে কত অংশ শেষ হবে? 30। 3 প্লাস 2 5/30 সমান কত থাকে? 1/6 অংশ। তারা দুইজন একসাথে করলে 6 ভাগের 1 ভাগ শেষ করে একদিনে, তাহলে পুরোটা শেষ করবে এক, বা পুরো অংশ শেষ করবে কত দিনে? 6 দিনে। দুটি সংখ্যার অনুপাত হলো 4:7, তাহলে একটা হইলো 4x আর একটা হলো 7x, এদের পার্থক্য 18, তাহলে 7x মাইনাস 4x পার্থক্য হইলো 18, তাহলে থাকে কত? 3x সমান 18, x এর মান 6। তাহলে একটা 4 ছক 24 আর একটা 6 7 42 চেয়েছে বড় সংখ্যাটা। মানবদের কোন অঙ্গে পিত্তরস হয়? পিত্তরস আসে যকৃতে, যকৃতকে মানে হয় কলিজা, যেটাকে ইংরেজিতে বলা হয় লিভার। পানির স্ফুটনাঙ্ক, পানি কত ডিগ্রিতে ফুটতে শুরু করে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, তখন টকবক টকবক করে পানি ফুটতে থাকে। পৃথিবীর সবচেয়ে ভারী পদার্থ, ভারী মৌলিক পদার্থ, ভারী মৌলিক পদার্থ হলো পৃথিবীর সবচেয়ে ভারী মৌলিক পদার্থ, পৃথিবীর সবচেয়ে ভারী মৌলিক পদার্থ হলো অসমিয়াম। অসমিয়াম হলো সবচেয়ে ভারী মৌলিক পদার্থ, হলো অসমিয়াম। রেডিয়াম কে আবিষ্কার করেন? রেডিয়াম হলো মেরি কুরি আবিষ্কার করেন। মেরি কুরি হলো রেডিয়াম আবিষ্কার করেন। আমরা জানি যে বিশ্বে কুরি পরিবারের 3 জন নোবেল পুরস্কার পেয়েছে। একটা মাত্র বিশ্বের ইতিহাসে পরিবার রয়েছে যারা 3 জনে নোবেল পুরস্কার পেয়েছে। তার মধ্যে মেরি কুরি, তার স্বামীর নাম হলো কি ভারিয়ার কুরি, এবং তাদের ছেলে পিয়েরে কুরি, এই 3 জন। এবং মাদাম কুরি এমন এক মহিলা যিনি পদার্থেও নোবেল পুরস্কার পেয়েছেন, রসায়নেও পেয়েছেন, এবং তিনি কিন্তু এই যে তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করেছেন, এই যে রেডিয়াম। এই সমস্ত পদার্থ নিয়ে যারা দীর্ঘ সময় ঘাটে, তাদের শরীরে রেডিয়াম ঢুকে যায়, তেজস্ক্রিয় পদার্থ ঢুকে যায়, এবং তাদের এই পরিবার কিন্তু এই তেজস্ক্রিয়তাই মারা গেছে, এবং তার যে বই পুস্তক সেগুলোর মধ্যেও কিন্তু প্রচুর রেডিয়াম রয়েছে। এই জন্য এইগুলো জাদুঘরে এখনো সংরক্ষণ করা হয়েছে স্পেশাল প্রোটেকশনের মাধ্যমে। কলেরার জীবাণুর নাম হলো ভিব্রিও কলেরি। কোনটি সবুজ বিপ্লব, মানে কৃষির মাধ্যমে সবুজ চাষ করাটাকে বলা হয় কৃষি বিপ্লব। মানবদেহের কোন রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে? মানবদেহের যে রক্তকণিকা, একটা হলো লোহিত রক্তকণিকা আরবিসি, আর একটা হলো শ্বেত রক্তকণিকা ডব্লিউবিসি। এইটা হইলো তোমার রোগ প্রতিরোধ করে, ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটা? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তাহলে বুধ হইলো সবচেয়ে কাছের, বুধ। বুধ দিয়েই শুরু হয় মূলত। সুনামি সৃষ্টির কারণটা কি? সুনামি মানে হলো টি সুনামি।
সুনামি বানানটা কিন্তু এইভাবে, টি সুনামি। সুনামি মানে কি জন্য? সুনামি হলো এটা একটা ভূমিকম্প, এটা জাপানে হয়েছিল, টি সুনামি, সুনামিটা জাপানে। কোনটির অভাবে শিশুদের রাতকানা রোগ হয়? এটা ভিটামিন এ এর অভাবে, শুধু শিশুদের নয়, যে কোনো ব্যক্তির যদি ভিটামিন এ দেখা দেয় তার কিন্তু রাতে চোখে দেখবে না, সে রাতকানা রোগ হবে। আর ভিটামিন বি এর অভাবে কি হয়? বেরি বেরি রোগ হয়, বেরি বেরি রোগ। ওকে, ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ। স্কারবি মানে কি? এটা হলো খোসপাসরা, চুলকানি, এটা হয় ভিটামিন সি এর অভাবে। আর ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়, রিকেটস। ভিটামিন ডি টা পাওয়া যায় সূর্যের আলোতে, ভিটামিন ডি পাওয়া যায়। শব্দের তীব্রতা পরিমাপ করা হয় ডেসিবেল দ্বারা, ডেসিবেল, ডিবি, ডিবি মানে হলো ডেসিবেল, শব্দের তীব্রতা। পারমাণবিক বোমার মূলনীতি কি? পারমাণবিক বোমার মূলনীতি হলো রাসায়নিক বিক্রিয়া। এর মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া হয়, এই রাসায়নিক বিক্রিয়া হইল দুই প্রকার। রাসায়নিক বিক্রিয়াটা কয় প্রকার? দুই প্রকার। একটা হইল নিউক্লিয় ফিশন, একটা হইল ফিশন, আর একটা হলো ফিউশন। ফিউশন, ফিউশনটা হলো সূর্যের মধ্যে যেটা ঘটে, এটা হলো ফিউশন পদ্ধতি। আর ফিশন, ফিশন হইল বড় কণা, এই বড় জীবাণু ভেঙ্গে ছোট জীবাণু হইল, এই এগুলোকে বলা হয় ফিশন। আর ফিউশন হইল উল্টো, ছোট ছোট একাধিক একাধিক পরমাণু মিলে বড় পরমাণু হইলে ফিউশন হয়। কোনটি উদ্ভিদ হরমোন? উদ্ভিদ থেকে আসে কোনটা? উদ্ভিদ থেকে আসে অক্সিন। অ্যাড্রেনালিন তো মানুষের শরীর দিয়ে হয়, যখন একজন মানুষ ভয় পায়, কাঁপে, ওকে, তার শরীরকে তখন তখন অ্যাড্রেনালিন হরমোন বেশি নিঃসরিত হয়। ইনসুলিন তো কোথা থেকে হয় আমরা এটা জানি, মানুষের শরীরে যে প্যানক্রিয়াস রয়েছে বা অগ্নাশয় রয়েছে, সেখানে এক ধরনের কোষ রয়েছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সেই কোষ থেকে ইনসুলিন আসে। সবচেয়ে বেশি কার্বন থাকে হলো অ্যানথ্রাসাইট, অ্যানথ্রাসাইটে সবচেয়ে বেশি কার্বন, সি, সবচেয়ে বেশি কার্বন থাকে অ্যানথ্রাসাইটে। ফ্লুরোসেন্ট বাতি, ফ্লুরোসেন্ট বাতি বলতে এক ধরনের টিউবলাইট, যেটা আগে ছিল 40 ওয়াট করে, তার মধ্যে কি গ্যাস দেওয়া হয়? আর্গন গ্যাস দেওয়া হয়। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি? সেটা হলো চিতা। চিতা হলো এটা, চিতা বাঘও বলা হয় এটাকে, এটা খুব দ্রুত চলতে পারে এবং এটাকে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী বলা হয়। আলোর প্রতিসরণের কারণ কি? আলোর প্রতিসরণের কারণ কি? আলোর বেগ পরিবর্তন হয়ে যায়, আলোর দিক পরিবর্তন ঘটে, আলোর দিক পরিবর্তন ঘটে। প্রতিসরণের ফলে কি হয়? এই যে প্রতিসরণ আমরা জানি, এই যে আলো আসলো, ঠিক আছে, এই যে আলো আসলো, এই আলোটা কিন্তু বরাবর আর যায় না, এই এভাবে আর যায় না, এই আলোটা এই দিকে চলে যায়, এইটাই হলো আলোর প্রতিসরণের ফলে এটা ঘটে। পেট্রোলিয়াম হইল এক ধরনের তরল জ্বালানি, পেট্রোলিয়াম এক ধরনের জ্বালানি, এটা বিভিন্ন ইঞ্জিনে ব্যবহার করা হয়। জীবনের মৌলিক উপাদান কি? জীবনের মৌলিক উপাদান কি বলতে পারি আমরা? একেবারে মৌলিক, যেটা সারা জীবন চলবে না, জীবনের মৌলিক উপাদান হলো কি? পানি। আচ্ছা, আলুর কোন অংশটি আমরা খাই? যে গোল আলু বা মিষ্টি আলু যেটাই আমরা লাগাই, এটা কিন্তু মাটির নিচে যে অংশ, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় মূল। এই মূলটাই কিন্তু খাই আমরা, মূল, মাটির নিচে যেটা থাকে মূল, সেটাই আমরা খাই। জারণ বিজারণ মানে হলো ইলেকট্রনের আদান প্রদান, ইলেকট্রন দেওয়া এবং নেওয়া, এটাকে বলা হয় জারণ বিজারণ। মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণ থাকে কোন উপাদান? সবচেয়ে বেশি থাকে হলো পানি। একটা শরীরে টোটাল 8% পানি থাকে, 80, ওকে, 8/1 থাকবে পানি। যদি 80 কেজি হয়, 8 দিয়ে ভাগ করলে কত? 10 কেজি থাকবে পানি, সবচেয়ে বেশি থাকবে পানি। বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন। বায়োগ্যাস, একটা জায়গায় একটা জিনিস, পচা গোবর, পচা গলিয়ে পচিয়ে যে গ্যাস পাওয়া যায়, সেটা হলো বায়োগ্যাস, এবং সেটা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তাহলে বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার দ্বারা। ফ্যাদোমিটার এটা এক ধরনের যন্ত্র, এটা দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়। অনেক সময় বাজিবাল্লারা এরকম ফ্যাদম ব্যবহার করেন, হাত দিয়ে যেটা ব্যবহার করেন, এটাকে বলা হয় এক ফ্যাদম। তাহলে এক ফ্যাদমে কয় হাত? এই হইল 1 হাত, এই হইল 2 হাত, এখান থেকে এই হইল 3 হাত, এই হইল 4 হাত, 5 হাত, 6 হাত। এক ফ্যাদম, এক ফ্যাদম মানে হলো 6 হাত। ডিটারজেন্ট কিসের তৈরি? সোডিয়াম কার্বনেট হইলো ডিটারজেন্ট কিসের তৈরি? ডিটারজেন্ট হলো সোডিয়াম কার্বনেট দিয়ে। ডিটারজেন্ট মানে আমরা কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহার করি, ওকে, ডিটারজেন্ট।
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? বিচারপতি ASM সায়েম ছিলেন। 1971 সালে দেশ যখন স্বাধীন হয়ে যায় তখন স্বাধীনতার পরে প্রথম বিচারপতি ছিলেন ASM সায়েম। শালবন বিহারটা রয়েছে কুমিল্লায়। আমরা কুমিল্লা জেলায় যে বন দেখি সেইখানের গাছ হচ্ছে শাল গাছ। শালবন বিহারটা হলো কুমিল্লায় অবস্থিত। বাংলাদেশের জাতীয় গাছের নাম হলো আম গাছ। বাংলাদেশের জাতীয় গাছ হলো আম গাছ। সার্ক মানে কি? সাউথ। সার্ক মানে হলো সাউথ, SOUTA, সাউথ অ্যাসোসিয়েশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। রিজিওনাল কোঅপারেশন, সিতে হইল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটাকে বলা হয় সার্ক। ওকে, দক্ষিণ এশিয়ার 8টা দেশ মিলে যে সংগঠন, আঞ্চলিক সংগঠন, এটাকে বলা হয় সার্ক। এখানে 8টা দেশ রয়েছে: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। এদের সদর দপ্তর হলো নেপালের রাজধানী কাঠমান্ডু। জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব পার্লামেন্ট? বিশ্বের সকল দেশ এক জায়গায় বসে, সেটা হইল সাধারণ পরিষদ। বিশ্বে টোটাল 195টা স্বাধীন দেশ। এই 195টা স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানরা যেখানে বসে সেটাই হলো জাতিসংঘের কি বিশ্ব পার্লামেন্ট। অপরাজেয় বাংলা আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা রয়েছে, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টস ফ্যাকাল্টির সামনে কিন্তু এটা রয়েছে। আর্টস ফ্যাকাল্টির সামনে অপরাজেয় বাংলাটা কিন্তু রয়েছে। সেখানে এই রকম কি বন্দুক হাতে এক ব্যক্তি দাঁড়ানো রয়েছে, তিনি কোনোভাবেই পরাজয় বরণ করবেন না। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে। এটা সৈয়দ আব্দুল্লাহ খালেদ, এইটা তিনি করেছেন। সৈয়দ আব্দুল্লাহ খালেদ, সৈয়দ আব্দুল্লাহ খালেদ, তিনি কিন্তু এটা করেছেন। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার, এটা আমরা জানি বর্তমানে যেটা মেহেরপুর জেলা, বর্তমানে হলো মেহেরপুর। এটা আগে ছিল কি, পূর্বে ছিল এটা কুষ্টিয়া জেলা। এইটা হইল কুষ্টিয়া জেলা ছিল তৎকালীন সময়, বর্তমানে মেহেরপুর জেলা। এটা তখন 8 নং সেক্টরের মধ্যে ছিল, 8 নম্বরের মধ্যে ছিল। ভারত এবং পাকিস্তান বিভক্তকারী রেখা কোনটা? আমরা জানি ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এইগুলো সব ছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। 1947 সালে ব্রিটিশরা যখন বুঝতে পারলেন এই অঞ্চলকে আর তারা শাসন করতে পারবেন না, সব জায়গায় স্বাধীনতাকামী মানুষ জেগে উঠেছে, তারা স্বাধীন হওয়ার জন্য লক্ষ লক্ষ জনতা জেগে উঠেছে, তখন তারা এইগুলো স্বাধীনতা দিয়ে যেতে চাইলেন এবং তারা তখন সিদ্ধান্ত নিলেন এই দেশগুলো আলাদা করে তারা স্বাধীনতা দিয়ে যাবেন। তখন বিশ্ববিখ্যাত যিনি ম্যাপ বিশেষজ্ঞ, বিশ্ববিখ্যাত যে ভূতত্ত্ববিদ, তাকে ডাকা হইল, তার নাম হলো র্যাডক্লিফ। তিনি ভাগ করলেন ভারত এবং পাকিস্তান, এইটা তিনিই ভাগ করলেন, এটাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে টানেল, সেটা কর্ণফুলী নদীর নিচে, সেটা কর্ণফুলী নদী, চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে যে টানেল গেছে সেটাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এটার দৈর্ঘ্য 3.4 কিলোমিটার। বিগ বেনটা কোথায়? বিগ বেনটা হলো লন্ডন শহরে, যেখানে ব্রিটিশরা তাদের যে জাতীয় সংসদ ভবন, যেটাকে ওয়েস্ট মিনিস্টার বলা হয়, সেটার সাথেই যে উঁচু টাওয়ার, সেটাকে বলা হয় বিগ বেন। একাডেমি পুরস্কার অস্কার, অস্কার দেওয়া হয় বিশ্বের যত সেরা সিনেমা রয়েছে সেখানে সবচেয়ে ভালো সিনেমা, বিশ্বের সবচেয়ে ভালো অভিনেতা, বিশ্বের সবচেয়ে বেশি নামকরা যে সিনেমা, ভালো অভিনয় করেছেন, তাদেরকে দেওয়া হয় অস্কার পুরস্কার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার রয়েছে কয়টা দেশের? 5টা দেশের। এই 5টা দেশের ক্ষমতা, বিশ্বে যত স্বাধীন দেশ রয়েছে 195টা, তার মধ্যে সবচেয়ে বেশি এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রকে আমরা বলবো USA, আর একটা যুক্তরাজ্য, আর একটা রয়েছে ফ্রান্স, আর একটা রয়েছে চীন, আর একটা রয়েছে কে? রাশিয়া। এই 4টা দেশের, এই 5টা দেশের ভেটো পাওয়ার ক্ষমতা রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম হলো চলন বিল, এটা নাটোর জেলায় অবস্থিত। অনেকেই কিন্তু ঘুরতে যায়, চলন বিল ঘুরে আসলাম, নাটোর ঘুরে এলাম, চলন বিল দেখে আসলাম, সবচেয়ে বড় বিল। জাতিসংঘের দাতব্য সংস্থা ইউনিসেফ, ইউনিসেফটা এটা কোথায় অবস্থিত? এটা নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্ক হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নাম হলো নিউ ইয়র্ক। সেখানে কিন্তু জাতিসংঘের যে সদর দপ্তর, সেটাও কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত।
বিশ্ববিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা, এই হইল একজন কন্যা, ওকে, এই হইল একজন কন্যা, এই হইল একজন কন্যা, এই হইল তিন কন্যা। এই তিন কন্যা করেছেন পেটুয়া কামরুল হাসান। তার উপাধি হলো পেটুয়া। তার উপাধিটা কি? পেটুয়া কামরুল হাসান। 2026 সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? এটা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে। 2026 সালে কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে? এটা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষা দিবস 17ই ফেব্রুয়ারি। এই যে কয়েকদিন আগে যেটা গেল, এটাকে বলা হয় 17ই ফেব্রুয়ারি জাতীয় শিক্ষা দিবস। শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে করার জন্য এই দিবস, জাতীয় শিক্ষা দিবস। ন্যাটো এর সদর দপ্তর কোথায়? ন্যাটো মানে কি? ন্যাটো মানে হলো নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন। এটা একটা কি? এটা হলো সেনাবাহিনীর একটা জোট। এক দেশ যখন বিপদে পড়বে, এই জোটের অন্য দেশরা এসে সেনাবাহিনী দিয়ে হেল্প করবে, যুদ্ধের সামরিক একটি জোট। এটা হলো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত এটা সদর দপ্তর। বিশ্বের বৃহত্তম বড় বদ্বীপ, বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ হলো বাংলাদেশ। ওকে, এটা হলো সমুদ্রের মধ্যে, সমুদ্রকে কিন্তু গাং বলা হয়, গাঙ্গেয় বদ্বীপ। বিশ্বের বৃহত্তম বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপ বলা হয় এটাকে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। আর সেন্ট মার্টিনটা হলো একমাত্র কি, এটার কি শৈবাল থাকে, ছত্রাক থাকে, শৈবাল দ্বীপ বলা যায়। একমাত্র শৈবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন, আর একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি 4 নম্বর লক্ষ্যটা কি? এসডিজি মানে কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এটা 2016 সাল থেকে 2030 সালের মধ্যে এটা পূর্ণ করতে হবে। টোটাল 17টা লক্ষ্য রয়েছে। 4 নাম্বারটা হচ্ছে মানসম্মত শিক্ষা, এটা করতে হবে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন। বঙ্গবন্ধু দেশ যখন 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীন হয়ে গেল, তাকে পাকিস্তানের জেলখানায় ছিল, তখন তিনি জেলখানায় ছিলেন। পাকিস্তানের করাচির মিয়ামিওয়ালা কারাগারে তিনি ছিলেন। মিয়ামিওয়ালা কারাগারে তিনি ছিলেন। সেখান থেকে তাকে 1972 সালের 8 জানুয়ারি সেখান থেকে ছাড়া হয়। তিনি সেখান থেকে ছাড়া পেয়ে লন্ডন গেলেন। তারপরে তিনি 10 জানুয়ারি বাংলাদেশে আসলেন। এই জন্য 10 জানুয়ারিকে বলা হয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বার্লিনটা হলো জার্মানির রাজধানী, হলো বার্লিন। বাংলাদেশের জাতীয় কবি তো আমরা জানি, আমাদের জাতীয় কবি হলো কাজী নজরুল ইসলাম। আন্তর্জাতিক বিচার আদালত কোথায়? আইসিজে, এটা নেদারল্যান্ডের হেগে অবস্থিত। এটা হলো জাতিসংঘের ইউনাইটেড নেশনস এর একটা সংগঠন, কি ইন্টারন্যাশনাল কোর্ট, কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক বিচার আদালত। ওকে, আরো একটা কিন্তু এইরকম আছে। এইটা কি করে? যদি একটা দেশ আরেকটা দেশের উপরে অন্যায় করে, যেমন আমরা কয়েকদিন আগে দেখলাম ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো, সেখানের যিনি প্রেসিডেন্ট ছিলেন, তাকে কিন্তু ধরে নিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে একটা দেশ আর একটা দেশের উপরে যে অন্যায় অবিচার করবে, সেটা কিন্তু এই জাতিসংঘের এখানে বিচার হবে। ওকে, আর যদি কোনো রাষ্ট্রপ্রধান আর একটা রাষ্ট্রপ্রধানের উপর করে, সেটা হবে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ওকে, এই দুইটাই কিন্তু নেদারল্যান্ডের হেগে অবস্থিত। তাহলে আজকে কিন্তু মডেল টেস্ট 4-এর 100 প্রশ্ন আমরা ব্যাখ্যা সহকারে সব সলভ করলাম। ইনশাল্লাহ মডেল টেস্ট 5ও তোমরা আমাদের ইনোভেশনের যে ইউটিউব চ্যানেল আছে, ইনোভেশন শিক্ষা পরিবার, সেখান থেকে দেখে নেবে। প্রত্যেকটা সাবজেক্টের আলাদাভাবে কিন্তু সাজেশন আমাদের ইনোভেশন শিক্ষা পরিবার নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দেওয়া আছে। তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে দেখে সবগুলো বারবার প্র্যাকটিস করবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।